This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, 15ই ডিসেম্বর 2025 ভারতীয় সেনার বিজয় দিবসের ঠিক আগের সন্ধ্যায় দিল্লিতে এমন একটা দৃশ্য তৈরি হয় যেটা শুধু দেশের ভিতরেই না, বিদেশের কূটনৈতিক করিডোরেও আলোড়ন ফেলে দেয়। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সরকারি বাসভবনের বাইরে ভারতীয় সেনার পক্ষ থেকে একটা বিশেষ মডেল প্রদর্শন করা হয়, কিন্তু এটা কোনো সাধারণ মিলিটারি ডিসপ্লে ছিল না। এটা ছিল নিঃশব্দে দেওয়া এক শক্ত বার্তা, যেটা শব্দ ছাড়াই অনেক কিছু বলে দেয়। যে মডেলটা সামনে রাখা হয়েছিল সেটা আসলে একটা টার্কিশ মেড কামিকাজি ড্রোন, আর এই ড্রোনটা পাকিস্তান ভারতের ওপর হামলার উদ্দেশ্যে ব্যবহার করেছিল। আসলে এই কামিকাজি ড্রোন এর মানে কি? এগুলো এমনভাবে বানানো হয় যাতে সরাসরি টার্গেটে ধাক্কা মেরে নিজেই বিস্ফোরিত হয়ে যায়, মানে একবার ছাড়লে ফেরার আর কোনো রাস্তা নেই। এই ড্রোনটাকে অত্যন্ত বিপজ্জনক বলা হয়, কারণ এটা লো অ্যালটিটিউডে উড়ে গিয়ে রিহাইশিয়াল এরিয়াতেও ঢুকে পড়তে পারে। কিন্তু এখানেই পাকিস্তানের হিসাব পুরো উল্টে যায়। ভারতীয় সেনার আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোনকে আকাশেই শনাক্ত করে ফেলে, আর রিয়েল টাইম ট্র্যাকিংয়ের মাধ্যমে ড্রোনটাকে সঙ্গে সঙ্গে নিউট্রালাইজ করে দেওয়া হয়। ফলাফল, ভারতের একটুও ক্ষতি হয়নি। এই হামলার পর সেনা শুধু ড্রোন ধ্বংস করেই থেমে থাকেনি, ড্রোনের ধ্বংসাবশেষ সম্পূর্ণ নিরাপদে নিজেদের হেফাজতে নিয়ে নেওয়া হয়। একদম একইভাবে যেমন আগে চীনের একটি আধুনিক মিসাইলের ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয়েছিল। আর এই ভাঙা ড্রোনটা শুধু ধ্বংস হওয়া একটা অস্ত্র ছিল না, এটা ছিল একটা প্রমাণ যে ভারতীয় এয়ার ডিফেন্স কতটা দ্রুত কাজ করে, কতটা নির্ভুলভাবে শত্রুর প্রযুক্তিকে ভেঙে দেয়। সঠিক সময় বুঝে সেনা এই ড্রোনের অংশগুলো মিডিয়া ও সাধারণ মানুষের সামনে প্রদর্শন করে, একেবারে ওয়ার ট্রফির মতো করে, যাতে সবাই নিজের চোখে দেখতে পারে যে ভারতের দিকে আঙুল তুললে শেষ পর্যন্ত কি হয়। এই প্রদর্শনীর মাধ্যমে ভারত পরিষ্কার করে দেয়, ভারত শুধু দাবি করে না, প্রমাণও সামনে রাখে। আর ঠিক এই কারণেই এই ঘটনা ধীরে ধীরে ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও আলোচনার বিষয় হয়ে ওঠে। আর এই প্রদর্শনীটা কিন্তু শুধু প্রযুক্তি দেখানোর জন্য ছিল না, এর পিছনে ছিল অনেক বড় আর গভীর একটা কৌশলগত বার্তা। ভারতীয় সেনা এই পদক্ষেপের মাধ্যমে সরাসরি ইঙ্গিত দিয়ে দেয় যে এই হামলার পেছনে শুধু পাকিস্তান নয়, তুরস্ক ও পাকিস্তানের যোগ সাজিশে স্পষ্টভাবে নজরে আছে। বার্তাটা একদম পরিষ্কার ছিল, ভারতের ওপর হামলার যে কোনো চেষ্টা শুধু রুখে দেওয়া হবে না, সেটাকে আন্তর্জাতিক মঞ্চে প্রমাণসহ উন্মোচিতও করা হবে। এই খবর যখন তুরস্কে পৌঁছালো যে ভারতীয় সেনা প্রকাশ্যে একটি টার্কিশ কামিকাজের ড্রোনকে ওয়ার ট্রফি হিসাবে প্রদর্শন করছে, তখন সেখানেই শুরু হয় এক বিরাট অস্বস্তি। আঙ্কারার কূটনৈতিক মহলে দ্রুত নড়াচড়া শুরু হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যেই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিরাট প্রতিক্রিয়া আসে। বিদেশমন্ত্রী হাকান ফিদানের বক্তব্য সামনে আনা হয়। তিনি বলেন ভারত যেন তুরস্ককে বদনাম করার চেষ্টা না করে। কিন্তু এই বক্তব্য আসার সঙ্গে সঙ্গেই পুরো ঘটনা এক নতুন মোড় নেয়, কারণ বক্তব্যের ভিতরেই এমন কিছু কথা ছিল যেগুলি নিজের অজান্তেই অনেক সত্য সামনে এনে দেয়। হাকান ফিদান স্বীকার করে নেন যে এই কামিকাজি ড্রোনগুলো পাকিস্তানকে সরবরাহ করা হয়েছিল, তবে সঙ্গে সঙ্গে তিনি একটা ব্যাখ্যাও জুড়ে দেন। এই ড্রোনগুলোর উদ্দেশ্য ছিল নাকি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবহার করা, ভারতের বিরুদ্ধে নয়। আর এখানেই একটা প্রশ্ন ওঠে, যদি সত্যি ড্রোনগুলো ভারতের জন্য না হয়ে থাকে, তাহলে সেগুলো ভারতের সীমান্তের ভেতরে ঢুকলো কিভাবে? আর তুরস্ক আরও দাবি করে যে এই পুরো ঘটনায় ভারতীয় সেনার কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তারা জানায় তুরস্ক ইচ্ছাকৃতভাবে ভারত বিরোধী কোনো কার্যকলাপে জড়িত নয়, কিন্তু কথাগুলো যত সহজ শোনায় ততটাই দুর্বল লাগে। এরপর তুরস্কের পক্ষ থেকে আরেকটা চমকপ্রদ দাবি সামনে আসে, ভারত যেন এই নিউট্রালাইজ করা ড্রোনগুলো তুরস্ককে ফেরত দিয়ে দেয়, কারণ তুরস্ক নাকি এগুলো ফিরিয়ে নিয়ে গিয়ে তাদের প্রযুক্তিকে আরও উন্নত করতে চায়। আর এখানেই সন্দেহটা আরও ঘনীভূত হয়, যদি এই ড্রোন ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য না হয়ে থাকে, তাহলে সেগুলো ফেরত নেওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন? আর এই একটাই প্রশ্ন তুরস্কের পুরো বক্তব্যকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আর ঠিক এখান থেকেই গল্পটা আরও গভীরে ঢোকে, কারণ ভারতীয় সেনার কাছে এমন সব টেকনিক্যাল ইনপুট আর পাকা প্রমাণ আছে যেগুলো তুরস্কের দাবির সঙ্গে একদমই মিলছে না। আর এ কারণেই ভারত শুধু মুখের কথা বলেনি, সেনা প্রস্তুত ছিল প্রমাণ দিয়ে কথা বলার জন্য। পরের অংশে ঠিক সেই প্রমাণগুলোই সামনে আসবে, যেগুলো এই পুরো ঘটনার আসল সত্যটা ধীরে ধীরে উন্মোচন করবে। আর এই জায়গাতেই ভারতীয় সেনার হাতে থাকা তথ্যগুলো পুরো খেলাটা পাল্টে দেয়, কারণ সেনার কাছে যেসব টেকনিক্যাল ইনপুট ছিল সেগুলো তুরস্কের দাবির সঙ্গে একেবারেই মিল ছিল না।
ভারতীয় সেনার বক্তব্য অনুযায়ী এই কামিকাজে ড্রোনগুলো পুরনো কোনো স্টকের অংশ ছিল না। এগুলো সরাসরি ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার সময় ইমার্জেন্সি পারচেজের মাধ্যমে পাকিস্তানে পৌঁছেছিল। মানে পরিস্থিতি হঠাৎ খারাপ হওয়ার পরেই এই ড্রোনগুলো দ্রুত সরবরাহ করা হয়। আর এখন প্রশ্ন ওঠে, এই ড্রোনগুলো পাকিস্তানে পৌঁছালো কিভাবে? আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই সাপ্লাই কোনো সাধারণ কার্গো ফ্লাইটে হয়নি। ভারতীয় সেনার ইনপুট অনুযায়ী পুরো ট্রান্সপোর্টেশনটা হয়েছিল C-1300 হারকিউলিসের মতো মিলিটারি এক্সপোর্ট এয়ারক্রাফট ব্যবহার করে। এর মানে খুব পরিষ্কার, এই সাপ্লাই কোনো দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝির ফল নয়। এটা ছিল আগে থেকেই পরিকল্পিত একটি সামরিক অপারেশন। শুধু ড্রোনই নয়, এই ড্রোনগুলোর সঙ্গে ব্যবহৃত বিস্ফোরক উপাদানও একই সময়ে পাকিস্তানে পাঠানো হয়েছিল। এগুলো এমনভাবে কনফিগার করা হয়েছিল যাতে ঘনবসতিপূর্ণ এলাকায় ঢুকে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করা যায়। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে, যদি এই ড্রোনগুলোর উদ্দেশ্য সন্ত্রাসবাদ দমনই হতো, তাহলে সেগুলো কেন ভারতীয় সীমান্তের ভিতরে পাঠানো হলো? আর কেন একসঙ্গে একাধিক ড্রোন পাঠানো হলো? আর এই প্রশ্নগুলোর কোনো যুক্তিসঙ্গত উত্তর কিন্তু তুরস্কের বক্তব্যে পাওয়া যায় না, বরং এতে তাদের ব্যাখ্যা আরও ফাঁপা বলে মনে হয়। এই পুরো সময় জুড়ে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করেছে সেটাও পুরোপুরি ডকুমেন্টেড। ড্রোনগুলো লো অ্যালটিটিউডে উড়ে রাডার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শক্তিশালী রাডার নেটওয়ার্ক আর রিয়েল টাইম ডেটা শেয়ারিংয়ের কারণে একটা ড্রোনও লুকোতে পারেনি। আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম এই পুরো কৌশলটা সম্পূর্ণভাবে ভেঙে দেয়। একটার পর একটা ড্রোন আকাশেই ট্র্যাক করে নিউট্রালাইজ করা হয়। ফলাফল, একটাও ড্রোন টার্গেট পর্যন্ত পৌঁছতে পারেনি। আর এই সিস্টেম আগেও বহুবার শত্রুর প্রযুক্তিকে ব্যর্থ করেছে। আর এই ঘটনাটার পর ভারতীয় এয়ার ডিফেন্সের সক্ষমতা নিয়ে আর কোনো সন্দেহ থাকার জায়গা থাকে না। এই প্রমাণগুলো সামনে আসার পর তুরস্কের অবস্থানও বদলাতে শুরু করে। প্রথমে পুরো ঘটনা অস্বীকার, তারপরে ব্যাখ্যা, আর এখন ড্রোন ফেরত চাওয়ার দাবি। আসলে এই চাপের মূল কারণ একটাই, এই ঘটনার পর টার্কিশ ড্রোন প্রযুক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রশ্ন উঠেছে। বিশ্ব দেখেছে যে প্রযুক্তিকে শক্তিশালী বলা হচ্ছিল সেটা ভারতীয় সিস্টেমের সামনে টেকেনি। ভারতীয় সেনার অবস্থান এখানে একেবারে স্পষ্ট। ভারতের দিকে হামলা হলে জবাবটাও ঠিকভাবে আসবে, আর সত্যটাও প্রমাণসহ বিশ্বের সামনে তুলে ধরা হবে। আর এ কারণেই এই ড্রোনগুলোকে ওয়ার ট্রফি হিসাবে প্রদর্শন করা হয়েছে। আর এটা কোনো প্রদর্শনী শোপিস নয়, এটা জাতীয় নিরাপত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এখন যখন ভারতীয় সেনা একের পর এক প্রমাণ প্রকাশ্যে আনছে, তখন তুরস্কের অবস্থান স্পষ্টভাবেই বদলাতে শুরু করেছে। প্রথমে পুরো বিষয়টাই অস্বীকার করা হয়েছিল, তারপর বলা হলো ভুল বোঝাবুঝি, আর এখন সরাসরি ড্রোন ফেরত চাওয়ার দাবি। আসল চাপটা কোথায় সেটা বোঝা কঠিন নয়, কারণ এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে টার্কিশ অস্ত্র ও ড্রোনের বিশ্বাসযোগ্যতা বড় প্রশ্নের মুখে পড়েছে। যে ড্রোনগুলোকে ভয়ঙ্কর, আধুনিক আর গেম চেঞ্জার বলা হচ্ছিল, সেগুলো ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে একটাও টিকতে পারেনি। বিশ্ব এটা নিজের চোখে দেখেছে। আর ঠিক এই কারণেই এই বিষয়টা এখন আর শুধু ভারত পাকিস্তান ইস্যুতে সীমাবদ্ধ নেই, এটা এখন গ্লোবাল মিলিটারি ক্রেডিবিলিটির একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সেনার অবস্থান এই পুরো ঘটনায় একদম পরিষ্কার। ভারতের দিকে কেউ হামলার চেষ্টা করলে সেটা শুধু ব্যর্থ করা হবে না, বরং প্রমাণসহ বিশ্বের দরবারে তুলে ধরা হবে। এই ড্রোনগুলোকে ওয়ার ট্রফি হিসাবে দেখানো সেই চিন্তাধারারই একটা অংশ। এটা কোনো প্রতিশোধের প্রদর্শনী নয়, এটা একটা বার্তা। ভারত কোনো চাপ, কোনো কূটনৈতিক অজুহাত বা কোনো বাহ্যিক প্রভাবের কাছে নিজের জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপোষ করবে না। তো বন্ধুরা, এখন প্রশ্নটা আপনাদের জন্য। আপনাদের কি মনে হয়, ভারতের কি এই ড্রোনগুলো তুরস্ককে ফেরত দেওয়া উচিত, নাকি এগুলোকে প্রমাণ হিসেবে নিজের কাছেই রেখে দেওয়া উচিত? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, কারণ আপনাদের প্রত্যেকের কমেন্ট আমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ আর পাওয়ারফুল লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর যাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা উচিত, তাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ আমরা কিন্তু গল্প বানাই না, আমরা বিশ্লেষণ করে তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আর এমন আরও নলেজ বেসড ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।